তো ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমরা সেকেন্ড সেশন অফ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এইটায় নিয়ে আজকে আলোচনা হবে। অ্যাসলিপ ইন দ্য ভ্যালির আজকে সেকেন্ড সেশনে যেটা আমাদের টার্গেট সেটা হচ্ছে টেক্সটটা আমরা পুরোটাই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ব উইথ এক্সপ্লেনেশন অ্যান্ড মিনিং। আর এর আগে যে ভিডিওটা একটা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, একটা জিনিস আমি মেনশন করতে ভুলে গেছিলাম, সেটা একটু বলে দিচ্ছি যে আর্থার র্যাম্বো ইনি বেশ পরিচিত ছিলেন বয় পোয়েট নামে। হি ওয়াজ ওয়েল নোন অ্যাজ দ্য বয় পোয়েট বিকজ মোস্ট অফ হিজ পোয়েট্রি দে ওয়ার রিটেন ইন হিজ এজ অফ 16 to 19, 16 থেকে 19 বছর বয়সের মধ্যে তার ম্যাক্সিমাম কবিতাগুলি লেখা হয়েছিল। সেই কারণে আর্থার র্যাম্বোকে আমরা বয় পোয়েটও বলি। ওকে, আমি আশা করবো প্রত্যেকের সামনে টেক্সট বইটা থাকবে খোলা। টেক্সট বইটা খোলা রেখে আমার এই কথাগুলো ফলো করতে থাক, টেক্সটটাকে ফলো করতে থাক। ওকে, তো শুরু করি আমরা। A small green valley where a slow stream flows and leaves long strands of silver on the bright grass. From the mountain top streams the sun's rays. They fill the hollow full of light. This is the first stanza of this poem. অর্থাৎ প্রথম 8 লাইন মিলে যে অক্টেভ তৈরি হয়েছে, সেই অক্টেভের প্রথম 4টে লাইন আমরা পড়ে ফেললাম। আ স্মল গ্রিন ভ্যালি, একটা ছোট্ট সবুজ উপত্যকা, হোয়ার স্লো স্ট্রিম ফ্লোজ, যে উপত্যকার মধ্যে দিয়ে খুব ধীর গতিতে একটি নদী বয়ে চলেছে। স্ট্রিম মানে হচ্ছে পাহাড়ি নদী বা ঝর্ণা বলতে পারি, পাহাড়ি নদী আমরা ধরে নিই। একটা ছোট্ট সবুজ উপত্যকার মধ্যে যেখানে একটা স্লো স্ট্রিম ফ্লোজ, একটা খুব ধীর বেগে নদী বয়ে চলেছে। অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস, এবং সেই নদীটা লিভস, সেই নদীটা ছেড়ে যাচ্ছে লং স্ট্র্যান্ডস অফ সিলভার, লম্বা দীর্ঘ একটা সিলভারের রূপলি একটা দাগ, রূপলি রেখা। স্ট্র্যান্ড মানে হচ্ছে সরু একটা দাগ বা সরু রেখা। আমরা যদি ওপর থেকে ভিউ নিই, ওপর থেকে একটু জাস্ট ইমাজিন করতে হবে এই জায়গাটা। মনে কর ওপর থেকে আমরা একটা উপত্যকাকে দেখছি, যে উপত্যকা একটা নদী বয়ে চলেছে। দেখলে মনে হবে, একটা ওপর থেকে ভিউ নিলে মনে হবে যেন ওই সুন্দর সবুজ উপত্যকার মধ্যে কেউ যেন রূপলি একটা দাগ টেনে দিয়েছে, তাই তো? তো লং অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস, এবং সে উজ্জ্বল ঘাসের মধ্যে একটা দীর্ঘ রূপলি রেখা টেনে দিয়েছে। তো ব্রাইট গ্রাস মানে উজ্জ্বল ঘাস। উজ্জ্বল ঘাস বলতে আমরা বুঝবো দ্য ভ্যালি ইজ ফুল অফ সানলাইট, প্রচণ্ডভাবে রৌদ্রোজ্জ্বল সেই উপত্যকাটি। অ্যান্ড দ্য ভ্যালি ইজ ফুল অফ গ্রিনারি, সবুজে পরিপূর্ণ সেই ঘাসগুলো যেগুলো সূর্যের আলোয় চকচক করছে। তো সেই রকম একটি সবুজ প্রাণবন্ত উপত্যকার মধ্যে দিয়ে একটা নদী এমনভাবে বয়ে চলেছে যেন মনে হচ্ছে সেই উপত্যকার, সবুজ উপত্যকার বুকে একটা রূপলি রেখা যেন কেউ টেনে দিয়েছে। ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিমস দ্য সানস রেজ, পাহাড়ের ওপর থেকে, অর্থাৎ আমরা ধরেই নিতে পারি ওই যে ভ্যালিটা, উপত্যকাটা, সেটা পর্বত বেষ্টিত একটা উপত্যকা। আর ফ্রম দ্য মাউন্টেন টপ, পর্বতের ওপর থেকে, স্ট্রিম দ্য সানস রেজ, সূর্যের কিরণগুলি বেয়ে পড়ছে। স্ট্রিম মানে হচ্ছে এখানে বেয়ে পড়া। সূর্য পাহাড়ের পেছন থেকে উঠছে, উঠে সেই পাহাড়ের মাঝখান থেকে সূর্যের কিরণগুলো যেন সেই উপত্যকায় বেয়ে পড়ছে, নামছে। পাহাড়ের ওপর থেকে সূর্যের রশ্মিগুলি বেয়ে পড়ছে। অ্যান্ড দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, এবং সেই সূর্য রশ্মিগুলো, সেই সান রেজগুলো, দে মানে কারা? তারা, তারা ফিল করছে, পরিপূর্ণ করে দিচ্ছে দ্য হলো, হলোটাকে। হলো মানে হচ্ছে সাধারণভাবে কোনো ফাঁপা জায়গা। এখানে হলো বলতে আমরা বুঝবো উপত্যকাটাকে, ভ্যালিটাকে। কেন হলো বলা হচ্ছে একটু আবারও ভেবে নে। একটা এরকম সবুজ উপত্যকা, চারপাশে পাহাড় ঘেরা, পাহাড়ের মাঝখান থেকে সূর্য উঁকি দিচ্ছে, সেখান থেকে সূর্য রশ্মিগুলি উপত্যকায় যেন বেয়ে পড়ছে। এই ভিউটা যদি আমি উপর থেকে নিই, চারপাশে পাহাড় ঘেরা, মাঝখানটায় একটা উপত্যকা, তো সেটাকে ফাঁপা বা হলোর মতোই লাগবে। দে ফিল দ্য হলো, দে মানে আবারও এই সানলাইট, দ্য সানলাইট, দ্য সান রেজ, দে ফিল দ্য হলো, দে ফিল দ্য ভ্যালি ফুল অফ লাইট, আলোয় পরিপূর্ণ করে দিচ্ছে। এই হচ্ছে প্রথম স্ট্যান্জা। তো ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা উই হ্যাভ গট আ ভেরি বিউটিফুল ডিসক্রিপশন অফ আ ভ্যালি। The valley is full of greenery
and it is bright with sunlight, and through this valley a slow stream is flowing, and the slow stream is leaving long lines of silver across the green valley. Okay, now second stanza. A soldier, একজন সৈনিক, very young, একেবারেই তরুণ, খুব তরুণ, lies open mouthed, সে শুয়ে আছে মুখটা হাঁ করে, ওপেন মাউথেড, ওপেন মাউথড মানে মুখটা খুলে, মুখটা হাঁ করে শুয়ে রয়েছে। A pillow made of fern beneath his head, তার মাথার নিচে রয়েছে একটা বালিশ, যে বালিশটা তৈরি হয়েছে ফার্ন দিয়ে, ফার্ন গাছ। তার মানে কি, সেই সৈনিকটি শুয়ে রয়েছে একটি ফার্ন গাছের ঝোপের উপরে মাথা রেখে, যেন মনে হচ্ছে a pillow made of fern beneath his head, তার মাথার নিচে রয়েছে ফার্নের তৈরি বালিশ। Asleep, সে ঘুমোচ্ছে। Stretched in the heavy undergrowth, এবং টান টান হয়ে ঘুমাচ্ছে in the heavy undergrowth, হেভি মানে ঘন, স্ট্রেচড মানে হচ্ছে টান টান হয়ে শুয়ে থাকা, হেভি মানে ঘন বা পুরু, আন্ডারগ্রোথ মানে হচ্ছে ওই যে ছেলেটি শুয়ে আছে, ছেলেটির শরীরের নিচে গাছপালা, গুল্ম বা এরকম তৃণ, ঘাস টাস, এইগুলো বেশ ঝোপ হয়ে রয়েছে। হেভি মানে ঘন বা পুরু, ঝোপের ওপরে। দ্য থিক শ্রাবারি, শ্রাবারি SHRUBBARY, শ্রাবারি মানে হচ্ছে ওই ঘন ঝোপ, পুরু ঝোপ। তাহলে একটি সৈনিক সেখানে শুয়ে রয়েছে, অ্যাসলিপ, সে ঘুমোচ্ছে। স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, ওই ঘন হয়ে থাকা আন্ডারগ্রোথ বা ওই ঝোপঝাড়ের মধ্যে টান টান হয়ে শুয়ে সে ঘুমোচ্ছে। তার মাথার নিচে রয়েছে ফার্নের বালিশ, অর্থাৎ ফার্ন গাছগুলো এখানে তার বালিশের কাজ করছে। পেল, কিন্তু সে একটু ফ্যাকাশে, পেল মানে ফ্যাকাশে বা বিবর্ণ। ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড, ইন হিজ ওয়ার্ম, ওয়ার্ম মানে উষ্ণ, গ্রিন সবুজ, সানসোকড বেড সূর্যের আলো শোষিত বিছানাতে সে শুয়ে ঘুমাচ্ছে, কিন্তু বাট হি ইজ লুকিং পেল। হোয়াট ইজ দ্য মিনিং অফ সানসোকড? সোকিং মানে কি, কোনো কিছু শোষণ করা, চুষে নেওয়া। অ্যাকচুয়ালি এখানে আমাদের সোলজার যে বিছানায় ঘুমোচ্ছে, বিছানাটা কিসের তৈরি? সেই ঘাসের বিছানা বা সেই পুরু যে ঝোপঝাড়, সে তার উপরে যার উপরে ঘুমোচ্ছে। সৈনিকটির বিছানাটা কেন? ওয়ার্ম মানে ওই যে ঘাসের ওপরে বা যে ঝোপঝাড়ের ওপরে, যে আন্ডারগ্রোথের ওপরে সে ঘুমাচ্ছে, দ্যাট পার্টিকুলার বেড অফ দ্য সোলজার, ইট ইজ গ্রিন অ্যান্ড ইট ইজ ওয়ার্ম, ওয়ার্ম বিকজ ইট হ্যাজ রিসিভড দ্য সানলাইট। এ তো সূর্যের আলোয় সে তো গরম হয়েছে সেই বিছানাটা, সেই ঘাস টাসগুলো। অ্যান্ড সান সোকড বেড, সূর্যের আলো শোষণ করছে সেই রকম বিছানায়, যেমনটি মানে জ্যান্ত বিছানায় ইউজুয়ালি কী হয়, আমরা যে বিছানাতে ঘুমাই, আমাদের বিছানাটা যে মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, আইদার সেটা কাঠের হতে পারে অথবা সেটা আয়রনের হতে পারে, কোনো মেটালের হতে পারে, কিন্তু সেটা ইউজুয়ালি জেনারেলি সেটা কী হয়, সেটা তো মানে জড় বস্তু, নন লিভিং অবজেক্ট। কিন্তু এখানে এই আমাদের সৈনিকটা যে ভ্যালিতে, উপত্যকায় শুয়ে যে বিছানাটা পেয়েছে, যেখানে ঘুমাচ্ছে, সেটা অত্যন্ত প্রাণবন্ত, ওয়ার্ম। ওয়ার্ম ইজ দ্য সিম্বল অফ লাইফ। আমরা জানি যখন আমাদের দেহে যতক্ষণ প্রাণ থাকে, আমাদের শরীরে একটা তাপ থাকে, তাপমাত্রা আমরা অনুভব করতে পারি। তো ওয়ার্ম ইজ দ্য সিম্বল অফ লাইফ। গ্রিন, ইট ইজ অলসো দ্য সিম্বল অফ লাইফ। অ্যান্ড সান-সোকড বেড, a bed which has soaked the sun rays. The bed is very much living. সেই রকম একটা বিছানায় আমাদের সৈনিকটি সে শুয়ে ঘুমাচ্ছে, তার মুখটা কেমন হাঁ করা, মুখটা খুলে সে ঘুমাচ্ছে। নেক্সট, এবারে সেস্টেট, অক্টেভ হয়ে গেল প্রথম 8 লাইন। নাও লাস্ট 6 লাইন্স। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, তার পা রয়েছে ফুলের মধ্যে। হি স্লিপস, সে ঘুমাচ্ছে, ফুলের মধ্যে পা দিয়ে শুয়ে সে ঘুমাচ্ছে। অর্থাৎ সৈনিকটি যে ঝোপে শুয়েছিল, তার মাথার নিচে যেমন ফার্ন গাছ রয়েছে, তার পায়ের কাছটা তো বিভিন্ন বুনো ফুল টুল হয়েছে। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, তার পা রয়েছে ফুলের মধ্যে। হি স্লিপস, সে ঘুমাচ্ছে। হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, তার মুখে একটা অদ্ভুত শিশুর মতন হাসি রয়েছে। ইনফ্যান্ট মানে শিশু,
তার মুখে যে হাসিটা রয়েছে, খোলা মুখটা হাঁ করে সে খুলে ঘুমাচ্ছে, এবং মুখে একটা অদ্ভুত হাসি রয়েছে, যে হাসিটা হচ্ছে শিশু সুলভ, বাচ্চাদের মতন হাসি, অ্যান্ড হুইচ ইজ জেন্টল উইদাউট গাইল, যে হাসিটা হচ্ছে খুবই জেন্টল, খুবই স্নিগ্ধ, খুবই নম্র, শান্ত, উইদাউট গাইল, যে হাসির মধ্যে কোনো ছলনা নেই। গাইল মানে হচ্ছে ছলনা, ট্রিক্স, ট্রিকারি। তো একটা বাচ্চার হাসি কেমন হয়? বাচ্চারা যেমন খুব সরলভাবে হাসে, আর বড়দের হাসি, তাদের অনেক হাসির এক এক হাসির এক এক রকম মিনিং থাকতে পারে, তার মধ্যে ঠাট্টা থাকতে পারে, ব্যঙ্গ থাকতে পারে, তুচ্ছতাচ্ছিল্য করা থাকতে পারে, কিন্তু একটা বাচ্চা তো অত কিছু ট্রিক্স জানে না। দ্য স্মাইল অফ অ্যান ইনফ্যান্ট ইজ অলওয়েজ উইদাউট গাইল। তো এখানেই বলছে এই সোলজারের, সৈনিকটির মুখে যে হাসিটা লেগে রয়েছে, কবির মনে হচ্ছে হাসিটা একটা শিশুর মতন হাসি, খুব শান্ত, উইদাউট গাইল, যার যে হাসির মধ্যে কোনো ছলনা নেই। নেচার, কিপ হিম ওয়ার্ম, হে প্রকৃতি তুমি ওকে গরম রেখো, হিমে ক্যাচ করো, ও ঠান্ডা লেগে যেতে পারে। ওকে একটা আশঙ্কা করছেন যে ও তো এরকম খোলা আকাশের নিচে শুয়ে রয়েছে সৈনিকটা, তাকে তুমি গরম রেখো নেচারের কাছে কবি যেন একটা রিকোয়েস্ট করছে যে নেচার কিপ হিম ওয়ার্ম, হিমে ক্যাচ কোল্ড, ও ঠান্ডা লেগে যেতে পারে, বাইরে এরকম ফাঁকা জায়গায় সে শুয়ে রয়েছে আন্ডার দ্য ওপেন স্কাই। দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। এই হামিং ইনসেক্টগুলো গুঞ্জনরত, হামিং মানে কি? গুঞ্জনরত। পোকামাকড় যখন ওড়ে, মৌমাছিরা যখন ফুলে ফুলে মধু খেয়ে বেড়ায়, তখন একটা যে গো করে একটা শব্দ, দ্যাট ইজ হামিং, দ্য বাজিং সাউন্ড অফ অ্যান ইনসেক্ট। দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। ওই হামিং ইনসেক্টগুলো তার ঘুমের কোনো ব্যাঘাত ঘটাতে পারবে। তার মানে কবি বলতে চাইছেন দ্য সোলজার ওয়াজ হ্যাভিং আ সাউন্ড স্লিপ, খুব গভীরভাবে নিদ্রাচ্ছন্ন হয়ে আছে সৈনিকটি, এতটাই যে ওই গুঞ্জনরত পতঙ্গও তার ঘুমের কোনো ব্যাঘাত করতে পারবে না। হি স্লিপস ইন সানলাইট, সে সানলাইটের মধ্যেই শুয়ে রয়েছে, সে ঘুমাচ্ছে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, তার একটা হাত রয়েছে বুকের ওপরে। কবির বর্ণনায় যে গুঞ্জনরত পতঙ্গ ওর ঘুমের কোনো ব্যাঘাত করতে পারবে না, সে সূর্যের আলোয়, সে সানলাইটে শুয়ে রয়েছে, এবং একটা হাত রয়েছে তার ব্রেস্টে, তার বুকের ওপরে এক হাত রয়েছে, অ্যাট পিস, খুব শান্তিতে। ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস, কিন্তু তার সাইডে, সাইড মানে হচ্ছে বুকের পাশে, শরীরের পাশটাকে, ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস, দুটো লাল রঙের ছিদ্র রয়েছে। নাও এইখানেই আমাদের একটা প্রশ্ন আসতে পারে, কবিতাটা হঠাৎ করেই যেন ঝম করে শেষ হয়ে গেল। এই যে কবিতাটা হুট করে শেষ হয়ে যাচ্ছে এবং একটা অন্যরকম টার্ন দিচ্ছে, ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস, এখন দুটো রেড হোলস, দুটো লাল রঙের ছিদ্র রয়েছে তার শরীরের পাশে। এটা কিসের সিগনিফিকেন্স? লাল রঙের ছিদ্র, অ্যান্ড উই আর very much now and it is very much clear to us that the two red holes are nothing but bullet wounds, ওগুলো গুলির দাগ ছাড়া কিছু না। সৈনিকটি এত সুন্দরভাবে, এমন শান্তিতে ঘুমাচ্ছে, শিশুর মতন হাসি তার মুখে, হামিং ইনসেক্ট তার ঘুমের কোনো ব্যাঘাত করতে পারবে না, অথচ তার পাশে রয়েছে দুটো রেড হোলস, লাল রঙের ছিদ্র। And this is the tragedy, this is the shock which the poet wants to give to his readers. এই শকটাই দিতে চেয়েছেন লাস্ট লাইনটা পড়ার পরে, যখন আমরা আবিষ্কার করতে পারছি সৈনিকটার শরীরের পাশে দুটো লাল রঙের ছিদ্র রয়েছে, আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি দ্য সোলজার ইজ ডেড অ্যান্ড দ্য টু রেড হোলস আর নাথিং বাট বুলেট ওন্স। সে যুদ্ধক্ষেত্রে এই গুলির আঘাতে সে মারা গেছে। এবং এই সুন্দর উপত্যকায়, যেখানে সব কিছুই এতটা প্রাণবন্ত, এতটা জীবন্ত, সূর্যের আলো সেখানে রয়েছে, যে সূর্যকে মনে করা হয় সমস্ত পৃথিবীর সব শক্তির উৎস। The sun is considered to be the source of everything, every source of energy on this earth. এই সব কিছুর মাঝে একটি সৈনিকের নিথর দেহ পড়ে রয়েছে।
এবং যেহেতু গুলির শব্দ, শব্দ নয়, গুলির চিহ্ন রয়েছে, এটা খুব পরিষ্কার যে দ্য সোলজার ইজ আ ক্যাজুয়ালিটি অফ ওয়ার। ওই সৈনিকটি যুদ্ধে তার প্রাণ হারিয়েছে। আলটিমেটলি কবিতাটা এইভাবে শেষ হচ্ছে। মেসেজটা হচ্ছে এই যে এই পৃথিবী, যে পৃথিবীটা এতটাই সুন্দর, এখানে এই যে সবুজ ভ্যালি রয়েছে, সবুজ ভ্যালিতে সব কিছুর মধ্যে একটা গতিশীলতা রয়েছে। দ্য স্ট্রিম, ইট ইজ মুভিং স্লো, বাট ইট ইজ মুভিং। দ্য গ্রিন গ্রাস, ব্রাইট সানলাইট, everything is bright, everything is full of life in the beautiful small valley. But paradoxically, ironically, একটা সোলজার রয়েছে, যে সোলজারের শরীরে কোনো প্রাণ নেই। একটু আগে আমি বলছিলাম যে আমাদের বিছানাটা তৈরি হয় সাধারণত কোনো জড়বস্তু দিয়ে, কাঠ বা লোহা দিয়ে, আর বিছানার উপরে আমরা যারা থাকি আমাদের শরীরে প্রাণ থাকে, আমাদের বিছানার প্রাণ থাকে না। কিন্তু আইরনি ইজ দ্যাট এখানে সৈনিকটি যে বিছানাতে শুয়ে রয়েছে সেই বিছানার প্রাণ আছে, অথচ সৈনিকটির দেহে কোনো প্রাণ নেই। দিস ইজ দ্য আইরনি, দিস ইজ দ্য পিটি অফ ওয়ার। এই মেসেজটাই আমি এর আগের ভিডিওটাতে বলেছিলাম, বারবার কথাটা আসবে, ফিউটিলিটি অফ ওয়ার। যুদ্ধ তাহলে করলো কি? যুদ্ধ তাহলে কি করলো? এই তরুণ তরতাজা প্রাণটিকে মেরে ফেলা ছাড়া কী করতে পারলো? এর তো এখনও মরার সময় আসেনি। প্রকৃতির নিয়মে আমরা প্রত্যেকে জন্মেছি, মানে আমাদের জীবনে সব থেকে বড় সত্য হচ্ছে একদিন মরতে হবে। কিন্তু এই যে হঠাৎ করে প্রিম্যাচিওর ডেথ, এটাকে তো অ্যাকসেপ্ট করাটা খুব টাফ। যে সৈনিকটির মধ্যে অনেক পসিবিলিটি ছিল, যে সৈনিকটির ওপরে অনেক ডিপেন্ড করেছিল। একটি সৈনিকের মৃত্যু মানে কিন্তু শুধুমাত্র একটি মানুষের মৃত্যু নয়, একটা সম্ভাবনার মৃত্যু। এবং সেই সম্ভাবনার মৃত্যু ঘটাচ্ছে কে? যুদ্ধ। যুদ্ধকে এই কবিতায় একবারের জন্য গ্লোরিফাই করা হয়নি, বরং আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেওয়া হয়েছে যে ওয়ার ক্যান জাস্ট ডিস্ট্রয় লাইভস অন আর্থ। এই পৃথিবীর বুকে প্রাণ হত্যা করা ছাড়া যুদ্ধের আর কোনো ফাংশন নেই। সো দিস পোয়েম ক্যান বি সেইড অ্যাজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম, যুদ্ধ বিরোধী কবিতা। এখানে প্রত্যক্ষভাবে কবিতায় কোথাও ওয়ার কথাটা নেই, যুদ্ধ কথাটা নেই, কিন্তু যেখানে সৈনিক কথাটা রয়েছে, যেখানে সৈনিকের গায়ে বুলেটের উন্ড রয়েছে, তার মানে এর কারণটা অবশ্যই যুদ্ধ, সেটা নিয়ে আর তর্কের কোনো অবকাশ নেই। তো যুদ্ধ শব্দটা একবারও ব্যবহার না করে এই সাংঘাতিক যুদ্ধ বিরোধী কবিতাটা, অ্যান্টি ওয়ার পোয়েম, লিখে ফেলেছেন আর্থার র্যাম্বো। এবং এই ফিলিংসটা তার এসছে যেহেতু যুদ্ধে যাওয়ার প্রত্যক্ষ অভিজ্ঞতা আমাদের কবির রয়েছে তাই। ওকে, তো এটা খুব একবার রিডিং পড়লাম, এইটুকু মানে বেরোলো। এই কবিতাটাকে যদি আবারও পড়ি, আবার নতুন নতুন মানে এখান থেকে বেরোবে, যেটা নিয়ে পরে আর একদিন আমি একদম পার্টিকুলার লাইন ধরে ধরে, ইম্পর্টেন্ট লাইন বা ফ্রেজ ধরে আলোচনা করব। তবে এইটুকু আমরা এখান থেকে জানবো যে এই কবিতার মধ্যে অনেক ইমেজ রয়েছে, যেটা বলছিলাম, যেভাবে সুন্দর উপত্যকার বর্ণনা করা হয়েছে, একটা গ্রিন ভ্যালি। তো সেটা ডেফিনেটলি সেই ভ্যালির বর্ণনা পড়তে পড়তে সেগুলি আমাদের চোখের সামনে, সেই ভ্যালিটাকে নিশ্চয়ই আমরা ভিজুয়ালাইজ করতে পারছিলাম। সেগুলো হচ্ছে এক্সাম্পল অফ ইমেজ। আবার এই যে সোলজার, বুলেট উন্ড, এই সব কিছুই কিন্তু সিম্বল কিসের? যুদ্ধের সিম্বল। আবার এই যে গ্রিন, ব্রাইট সানলাইট, এগুলো কিসের সিম্বল? প্রাণের সিম্বল। লাইফ অ্যান্ড ডেথ, দে আর সাইড বাই সাইড প্লেসড ইন দিস পোয়েম। একদিকে লাইভলি প্রাণবন্ত ভ্যালি, ঠিক তার মধ্যেই একটা মৃত সৈনিক। এবং একটা জায়গা খুব ইন্টারেস্টিং, যেখানে কবি নেচারকে রিকোয়েস্ট করছেন যে নেচার কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড। প্রকৃতি, তুমি ওকে গরম রাখো, ওর ঠান্ডা লেগে যেতে পারে। দিস ইজ আইরনি। সে যে মৃত সৈনিকটি, এটা আমরা কখন জানতে পারছি? একদম শেষে গিয়ে। কবি কখন জানতে পারছেন? কবি যখন ডিসকভার করছে তার শরীরে দুটো বুলেট উন্ড রয়েছে। তার আগে যদি তিনি জানেন না
যে ওই সৈনিকটির শরীরটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে। আর নেচার কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড, ওর ঠান্ডা লেগে যেতে পারে। কবি এই ভয় পাচ্ছেন, অথচ তখনও কবি জানেন না